তারেক জিয়া 2008 সালের তারেক জিয়া নয়। তারেক জিয়া অনেক পোড় খাওয়া এবং ট্রাইড অ্যান্ড টেস্টেড নেতা হয়ে গেছে ইতিমধ্যে, এবং তার ভিতরে যে কেরামতি আছে, তার ভিতরে যে মোজেজা আছে, এবং তার ভিতরে যে ক্যারিশমা আছে, এগুলো সবই সুপ্ত ছিল, এই দেশের মানুষ জানতে পারে নাই। 24-এর এই গণ অভ্যুত্থানের আগে ছিটেফোঁটা ওনার কেরামতিটা উনি দেখাইছেন। আরেকটা কেরামতি কি দেখাইছেন, এই 18 বছরে তার দলটা একটা ভাঙাও দেয়নি। এই যে বিএনপির বাঘা বাঘা রাজনৈতিক নেতা, এই যে বিএনপির খুব সুবিধাবাদী অসংখ্য নেতাকর্মী, সুবিধাবাদী সব, কিন্তু ম্যাক্সিমাম সুবিধাবাদী, একটাও কিন্তু তারেক জিয়ার কথার বাইরে যায়নি, একটাও। কারণ 18 বছর একটা এসব বান্দর ধরে রাখা এত সোজা না, কিন্তু এদেরকে যে উনি ধরে রেখেছেন এবং একই বাঘে এবং কুমিরে পানি খাওয়াইছেন, এটার ওনার কেরামতি, ওনার ক্যারিশমা এবং ওনার ফজিলত। লন্ডনে তারেক রহমান এবং ডক্টর ইউনূস সাহেবের বৈঠক সম্পর্কে আপনার মূল্যায়ন কি? দেখেন, তারেক রহমান সাহেব সাথে এই বৈঠকটা যেটা হতে যাচ্ছে, যেটা অনেক জল্পনা কল্পনা এবং যেটা নিয়ে অনেক আলোচনা বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে, বাংলাদেশের মানে আপনার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া বলা হয়, এবং ঘরে ঘরে, এটা খুবই এই মুহূর্তের একটা টক অফ দি কান্ট্রি এই মুহূর্তে। আমি গত 2 দিন আগে এলাকা থেকে এসেছি, মানুষের মধ্যে প্রচুর আগ্রহ এবং আশঙ্কা, উদ্দীপনা, এই সব কিছুই একসাথে কাজ করে। শঙ্কা, আশঙ্কা, আশা এবং নিরাশা, ঠিক আছে, এই সব কিছু একত্রে কাজ করছে এই ব্যাপারটাকে নিয়ে। এখন যেটা আপনি বলছেন যে যদি আজকে তো বৈঠকটা আমরা যখন আলোচনা করছি, হয়তো বৈঠকটা আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তারেক জিয়ার সাথে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসের এই বৈঠকটা, এই জাতীয় বৈঠকটা আরও অনেক আগে ডিউ ছিল, বৈঠক হওয়া উচিত ছিল, তো হয়নি। এই ক্ষেত্রে আমি মনে করি ডক্টর ইউনূস, এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, তো ডক্টর ইউনূস সেই ডে 1 থেকে 8ই আগস্ট থেকে যেদিন উনি ওথ নিলেন, তারপর থেকে উনি ভাবছিলেন, এটা আমার অ্যানালাইসিস, উনি ভাবছিলেন যে পুরা জাতির এই অনুরোধে, ছাত্রদের অনুরোধে এবং ব্যাকড বাই হোল নেশন, পুরা জাতির দোয়ায় উনি ক্ষমতায় আরোহণ করেছেন। উনি যা ইচ্ছা তাই করতে পারবেন, উনি যখন ইচ্ছা তখন যাকে ইচ্ছা তাকে দিয়ে সহযোগিতায় উনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, এরকম একটা মনোভাব নিয়ে উনি শুরু করেছিলেন। এবং বাংলাদেশে অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে, কোনো রাজনৈতিক দলকে উনি থোড়াই কেয়ার না করে, তাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করেই উনি রাষ্ট্র পরিচালনা করতে স্মুথলি পারবেন, এরকম একটা ওনার মনের মধ্যে মনোভাব ছিল। আমি কেন কথাটা বললাম, উনি রাষ্ট্র পরিচালনা করতে যে সংস্কারের কমিশনগুলো করেছেন, এটা একটা আইওয়াশ। এটা সংস্কার কমিশন করে মানুষকে ঘুম পাড়ায় রাখছেন, রাজনৈতিক দলগুলোকে ঘুম পাড়িয়ে রেখেছেন। উনি একটা বড়ি খাওয়াই দিয়েছেন। বড়িটা কি? বড়িটা সংস্কার, সংস্কার এবং সংস্কার। এবং ইনিশিয়াল স্টেজে, প্রাথমিক দিনগুলোতে এই বড়ি মানুষ খাইছে। সংস্কার খুব লোভনীয় একটা শব্দ, সংস্কারের দরকার আছে, এটার গুরুত্ব আছে, এই জাতির সংস্কারের দরকার। সেই বই খাওয়াই দিয়া রাজনৈতিক দলগুলোকে ঘুম পাড়ায় রাখছে, মানুষগুলোকে ঘুম পাড়ায় রাখছে। কিন্তু মানে সময়ের পরিক্রমায় এদেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছে যে ডক্টর ইউনূসের মধ্যে এক ধরনের কালক্ষেপণের আপনার ডিজাইন বা পরিকল্পনা কাজ করছে বলে মনে হয়েছে, সাধারণ মানুষেরও মনে হয়েছে এবং এই রাজনৈতিক দলগুলোর মধ্যেও মনে হয়েছে। তা না হলে
উনি যখন ক্ষমতায় প্রথম আরোহণ করেন তখন ওনার মনে ছিল না, যে ওনার কি মনে থাকার কথা নয় যে বিএনপির মতো এত বড় একটা দল, যেই দলই বাংলাদেশে আওয়ামী লীগের পরে ক্ষমতায় যাওয়া ডিজার্ভ করে, উনি একটু প্রয়োজন মনে করেন নাই যে এরকম একটা দল, যে দল মূলত ডিফ্যাক্টো ক্ষমতাসীন দল, ডিফ্যাক্টো ক্ষমতাসীন, সেই দলের সাথে, সেই দলের শীর্ষ নেতার সাথে আলোচনা করার প্রয়োজন মনে করেন নাই। এমনকি সেই দলের যিনি শীর্ষ নেত্রী, যিনি তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের অ্যাজ অফ টুডে সবচেয়ে সিনিয়র মোস্ট বাংলাদেশের জাতীয় নেতা, তার সাথে একটু দেখা করারও প্রয়োজন মনে করেন নাই। তার সাথে সেনাবাহিনীর প্রধান সৌজন্য সাক্ষাৎ করেছেন। ডক্টর ইউনূস দেখা করলে কি মহাভারত অশুদ্ধ হইতো? আপনাকে জিনিসটা, এগুলো সব মেসেজ, এগুলো সব সিম্বলিক। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেত্রী, যিনি এই মুহূর্তে সবচাইতে সিনিয়র নয়, শুধু সবচাইতে ট্রাস্টেড মানুষের, সেই নেত্রীর সাথে উনি বয়োবৃদ্ধ একজন নেতা, ওনার সাথে দেখাও করতে পারতেন। উনি অসুস্থ মানুষ, ওনাকে অসুস্থ মানুষও তো মানুষ দেখতে যেতে পারে, এটা উনি করেননি। এটার মেসেজ, এটার অর্থটা কি? এটার অর্থ একটাই, উনি চেয়েছিলেন যে আমি পুরা জাতি আমাকে দায়িত্ব দিছে, আমি কি হনুরে, সুতরাং আমার উপরে আর কেউ নাই, আমি যা বলবো তাই হবে। এটা করতে গিয়ে উনি এই 10 মাসের মাথায় হোঁচট খেয়েছেন। কি হোঁচট খেয়েছেন উনি লক্ষ্য করছেন? উনি যেরকম হোঁচট খেয়েছে 2008 সালে দল গঠন করছে। দল গঠন করে উনি মনে করছে সারা জাতি ওনার পিছনে আপনার পিপিলিকার মতো লাইন ধরবে। ঠিক আছে, উনি এটা ভাবছিলেন যে উনি আরবের খুরমা খাজুর, ওনার পিছনে সবাই লাইন ধরবে, সেটা উনি হয় নাই। ঠিক আছে, এবারও উনি এরকম ভাবছেন, এবার তো আমি দল গঠন করি নাই, আমি তো প্রেমে পড়ি নাই, প্রেম আমার পুরো সওয়ার হয়েছে, এটা তো বলতে চাচ্ছেন। এবারও উনি ভাবছেন এরকম একটা কিছু, যেহেতু আমি ক্ষমতা নিতে চাই না, আমাকে দেওয়া হয়েছে, সুতরাং আমি যা করব আপনারা তাই শুনবেন। উনি বলছেন যে আপনারা আমার কথা শুনতে হবে। এই কথাটা উনি মেইডেন বক্তৃতা বলছেন, এয়ারপোর্টেও বলছিলেন। এয়ারপোর্টে ওনার মেইডেন বক্তৃতাতে উনি এয়ারপোর্টেও বলেছেন যে আপনারা আমার কথা শুনতে হবে, নাহলে কিন্তু আমি নাই। এই ধরনের কথা আমরা তখন শুনেছি। আচ্ছা, সেই প্রেক্ষাপটে উনি আজকে তারেক জিয়ার সাথে দেখা করতে চাচ্ছেন আজকে 10 মাস পরে। এটার একটা উদ্দেশ্য বিধেয় আছে। সময় থাকতে যদি আপনি না ধরেন, আপনি কিন্তু ধরতে পারবেন না, আপনি অনেক সময় পার করে ফেলছেন। ডক্টর ইউনূস সাহেবের সাক্ষাৎকারটা তো তারেক সাহেবের সাথে না হয়ে ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গেও তো হতে পারত। সেটাই আমি বলছিলাম, তারেক জিয়ার সাথে তো অনেক পরের বিষয়। আপনার তো ম্যাডাম খালেদা জিয়া এই দেশেই ছিল, ওনার সাথেও তো দেখা করতে পারতেন, কথা বলতে পারতেন, জাতীয় রাজনীতি নিয়ে কথা বলতে পারতেন। আমি বলছি ম্যাডাম খালেদা জিয়া কোনো কথাই হয়তো বলতে পারতেন না, ওনার অসুস্থতাজনিত, ওনার বয়োবৃদ্ধ অবস্থাজনিত, যেই কারণেই হোক, কিন্তু এটা একটা সিম্বলিক ইফেক্ট, এটা একটা সিম্বলিক ইমেজ, এটা একটা সিম্বলিক প্রভাব সারা বাংলাদেশের মানুষের মধ্যে পড়তো। কিন্তু সেটা উনি করেন নাই। কী কারণে? উনি মনে করছেন উনি একাই হ্যান্ডেল করতে পারবে, উনি সব কিছু করতে পারবে, কিন্তু সেটা হিতে বিপরীত হয়েছে, সেটা উনি পারেন নাই বলে উনি এখন লক্ষ্য করছেন যে তারেক জিয়ার সাথে তার একটা বৈঠক হওয়া উচিত। সেই বৈঠকে উনি কিছু ওনার আমি জানি না, এটা আমরা ধারণা করছি, উনি তো খুব সরলভাবে কথাগুলো বলবেন, কিন্তু সরলের মধ্যে গরলতা থাকবে ওনার। উনি তারেক জিয়ার কাছে কিছু ওনার যে ডিজাইন আছে, ওনার প্ল্যান আছে, সে প্ল্যানগুলো উপস্থাপন করবেন এবং উনি ওনার সরলতা দিয়ে, এক ধরনের লোক দেখানো সরলতা দিয়ে, ঠিক আছে, উনি চাইবেন এই ব্যবস্থাটাকে প্রলং করতে এবং সেই ক্ষেত্রে এমন কিছু কথা বলবেন, যুক্তি প্রদর্শন করবেন, যে যুক্তিতে
আপাতদৃষ্টিতে মনে হইতে পারে যে বিএনপির কোনো লস নেই, বিএনপির কোনো লস নেই, বিএনপি তো এটাই চায়। কিন্তু আমার মনে হয়, আমার এবার যেটা মনে হয় সেটা হচ্ছে বিএনপি ওই ভুলটা মনে হয় করবে না। কেন করবে না? উল্টো ভুল করবে না এই জন্যই, কারণ তারেক জিয়ার সাথে যার যে বৈঠকটা, তারেক জিয়া 2008 সালের তারেক জিয়া নয়। তারেক জিয়া অনেক পোড় খাওয়া এবং ট্রাইড অ্যান্ড টেস্টেড নেতা হয়ে গেছে ইতিমধ্যে, এবং তার ভিতরে যে কেরামতি আছে, তার ভিতরে যে মোজেজা আছে, এবং তার ভিতরে যে ক্যারিশমা আছে, এগুলো সবই সুপ্ত ছিল, এই দেশের মানুষ জানতে পারে নাই। তার কেরামতি, তার ক্যারিশমা, তার ফজিলত, এগুলো এদেশের মানুষ দীর্ঘদিন থেকে জানতে পারছে না, পারে নাই, কারণ যেহেতু বিদেশে ছিল। শুধু ছিটেফোঁটা একটু জানতে পারছে, কখন জানেন? ছিটেফোঁটা একটু জানতে পারছে 24-এর এই গণ অভ্যুত্থানের আগে। ছিটেফোঁটা ওনার কেরামতিটা উনি দেখাইছেন। আরেকটা কেরামতিটা উনি কী দেখাইছেন? এই 18 বছরে তার দলটা একটা ভাঙাও দেয়নি। এই যে বিএনপির বাঘা বাঘা রাজনৈতিক নেতা, এই যে বিএনপির খুব সুবিধাবাদী অসংখ্য নেতাকর্মী, সুবিধাবাদী সব, কিন্তু ম্যাক্সিমাম সুবিধাবাদী, একটাও কিন্তু তারেক জিয়ার কথার বাইরে যায়নি, একটাও। কারণ 18 বছর একটা এসব বান্দর ধরে রাখা এত সোজা না, কিন্তু পলিটিক্যাল বান্দর আছে, অনেক আছে তো, সব দলেই থাকে। এই যে পলিটিক্যাল মাঙ্কি অনেক যে আছে যে কোনো দলে, এই দলও আছে, এদেরকে যে উনি ধরে রেখেছেন এবং একই মানে যেটাকে বলে বাঘে এবং কুমিরে পানি খাওয়াইছেন, এটার ওনার কেরামতি, ওনার ক্যারিশমা এবং ওনার ফজিলত। এটা আপনি যতই বলেন না কেন, আমাদের কিছু জ্ঞান পাপী বুদ্ধিজীবীরা বলতে চাইবে যে তারেক জিয়া এখনও পাপ্পু কালচার থেকে বেরোতে পারে নাই। ওই যে ইন্ডিয়ার যে রাহুল গান্ধীকে নরেন্দ্র মোদী সহ বিশেষ করে নরেন্দ্র মোদী পাপ্পু বলে তার যে ইমেজকে খাটো করার যে একটা অপচেষ্টা করেছে, সেটার প্রমাণ সেই পাপ্পু দেখা দিছে গত নির্বাচনে বা গত কয়েক বছরে। এই মোদী বিরোধী যে একটা ব্যাপক আন্দোলন এবং জনপ্রিয়তা তার হয়েছে, সে পাপ্পু তো সেটা দেখাই দিল। ঠিক বাংলাদেশেও কিছু বুদ্ধিজীবী এই তারেক জিয়াকে পাপ্পুর সাথে তুলনা করে উনি রাজনীতিতে অনভিজ্ঞ, উনি এই সেই নানা কথা তো বলতো। তো এখন সময় এসছে উনি ওনার কেরামতি, উনি ওনার ফজিলত, ওনার ক্যারিশমা দেখানোর সময় আসছে। আমি মনে করি উনি যখন দেশে আসবে, আমি মনে করি উনি ওনার যে সুপ্ত দীর্ঘদিনের অভিজ্ঞতা লব্ধ ওনার জ্ঞান, ওনার বুদ্ধি, ওনার উইজডম, ওনার স্টেটম্যানশিপ, এগুলো উনি ধীরে ধীরে অল্প অল্প করে ওই যে ধীরে ধীরে উনি প্রদর্শন করবেন, একবারে কিন্তু দেখাবেন না। এটা আমি ওনার কৌশল, এটা আমার মনে হয়েছে, এটা আমার অ্যানালাইসিস, আপনারা আবার অন্যভাবে নিয়েন না, এটা আমার অ্যানালাইসিস। উনি একবারে দেখাই দিলে কিন্তু আগ্রহ শেষ হয়ে যাবে। উনি ক্ষমতাসীন হওয়ার পরে আপনার এমন কিছু হয়তো হবে যে ওনার দলের নেতারাও মাথার মধ্যেই নাই যে উনি কি অ্যাকশান নেবে, উনি কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে দল পরিচালনা করবে। আমার মতে ইতিমধ্যে গত 18 বছরে শেখ হাসিনা আর কিছু না পারুক, তারেক জিয়াকে সেই পর্যায়ে নিয়ে গেছে, সেই পর্যায়ে সে তৈরি হয়েছে। তো আমি ডক্টর ইউনূসের সাথে যে বৈঠকটা হচ্ছে, আমি মনে করি এই বৈঠকটা ডক্টর ইউনূসের কি লাভ ক্ষতি এটা খুব বিষয় নয়, এটা খুব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তারেক জিয়া, তার দল এবং দেশের অনেক লাভ ক্ষতি এটার উপরে নির্ভর করে। সুতরাং এই বৈঠকটা সফল না হওয়ার কোনোই সুযোগ নেই, সফল হতেই হবে। সেটা কার পক্ষে যাওয়া? ইউনূসের পক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই, সেটা যাইতে হবে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার পক্ষে এবং মানুষের পক্ষে, এবং সেটার পক্ষেই আমার মনে হচ্ছে তারেক জিয়ার এই আমি তো মনে করি এই যে ট্রোপটা, এই যে ইউনূসের সাথে তার বৈঠকের যে রাজি হওয়াটা, এটা আমি মনে করি তার সুদূর প্রসারী এবং সুচিন্তিত
মানে পলিটিক্যাল সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তে সে আমার ধারণা দল উপকৃত হবে, দেশ উপকৃত হবে, এবং যেটা মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছিলেন যে এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট ইভেন্ট বাংলাদেশের রাজনীতি, এটা আমিও ওনার সাথে একমত। শুধু ইম্পর্টেন্টটা এটা হইতে পারে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে একটা অভূতপূর্ব ঘটনা, এবং মানুষ নিশ্চিত হবে, মানুষ তো এখন নিশ্চিত হয়ে গেছে, মানুষ নিশ্চিত হবে যে তাদের আগামী দিনে বাংলাদেশের মানুষ তারেক জিয়ার নেতৃত্বে আগামী দিনে তারা পরিচালিত হবে, এদের একটা মাইন্ডসেট তৈরি হয়ে যাচ্ছে। এটাই সফলতা, এবং এই সফলতার ফলে এক ধরনের স্থিতাবস্থা, এক ধরনের শান্ত অবস্থা এবং এক ধরনের অস্থিরতা কেটে যাবে রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে এবং সাধারণ মানুষের মধ্যে।